নাশকতাকারীরা শিক্ষার্থী নয় বললেন প্রধানমন্ত্রী। শক্ত হাতে দমনে দেশবাসীর প্রতি আহ্বান। সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ, 3 দিনের সাধারণ ছুটি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের জমায়েত, সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ। সরাসরি গুলি না করা রিট খারিজ, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ। কর ফাঁকির 666 কোটি টাকা ডক্টর ইউনূসকে দিতেই হবে, রিট খারিজ। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ার ই আলম সরকার এ তথ্য জানিয়েছেন। নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও NSI এর প্রধান সহ এই কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রছাত্রী ও অভিভাবক সহ সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কারফিউ জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে 2-3 ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে তা বাড়ানো হয়। এদিকে নির্বাহী আদেশে সোমবার থেকে 3 দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্পটে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। সে সময় তারা বলেন, দেশ বিরোধী এবং অর্থনীতি ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে সবাইকে। ছাত্রদের আন্দোলনের ভিন্ন খাতে নিয়ে ফায়দা লুটকারী চক্রের বিরুদ্ধে মাঠে থাকার প্রত্যয় জানান তারা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শান্তি সমাবেশ করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশন। সমাবেশে কৃষি সেক্টরের কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেন। সরকারি সম্পত্তি, আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা, আমরা শান্তি চাই। আপনিও শান্তি চান, আপনার পরিবারের শান্তি চান, আমার পরিবারের আমি শান্তি চাই। সেই শান্তির জন্য আমি দাঁড়িয়েছি, সন্ত্রাস নয়, আমরা উন্নয়ন চাই। ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মানববন্ধন ও মিছিল করে বাংলাদেশ কৃষক লীগ। সে সময় তারা আহ্বান জানান, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সবাইকে। অর্থনীতিকে তারা ধ্বংস করতে চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যকে দিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, প্রতিবাদী হতে হবে। আজকে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের এই রাজপথে অবস্থান অবশ্যই চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না ওই রাজাকার আলবদরদেরকে বাংলাদেশ থেকে তাদের নির্মূল না করতে পারবো। স্বেচ্ছাসেবক লীগ নেতারা শান্তিপূর্ণ অবস্থানে ছিল রাজধানীর রাসেল স্কয়ারে। যে কোনো সংকট মোকাবিলায় কাজ করার কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক। জামাত শিবির
তারা কিন্তু এই নাশকতাগুলি চালাচ্ছে, তারা মানুষকে হত্যা করছে, তারা বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষতি করছে। আমরা মানুষের জানমাল রক্ষার্থে আজকে অবস্থান নিয়েছি। আমরা এই বাচ্চাদেরকে যেন পিছন থেকে গুলি করে হত্যা করতে না পারে সেজন্য আমরা উপস্থিত হয়েছি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলে স্লোগানে ছিল ঢাকার রাজপথে। এখন আর দেশের মানুষের বুঝতে অসুবিধা নাই যে কোনো কোটা আন্দোলনের না, এটা আসলে বিএনপি জামাতের ষড়যন্ত্রেরই একটি নীল নকশা। তাদেরকে প্রতিহত করার জন্য এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, সেই প্রস্তুতি আমাদের আছে। ঢাকার রাজপথে যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন তাদের নিরাপত্তায় এদেশের প্রয়োজনে সর্বক্ষণ রাস্তায় থাকার দৃঢ় প্রত্যয় জানায় নেতাকর্মীরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিএমএম আদালত সহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা বিএনপি জামায়াতের কর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। উত্তরায় মহানগর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন নিহত হন। জিগাতলায় নিহত হয় এক আন্দোলনকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীরাও আক্রান্ত হন, জানাচ্ছেন মানিক শিকদার। রোববার সকাল থেকেই শাহবাগে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নামা বিএনপি জামায়াতের কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও অবস্থান নেয় তারা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেওয়া ছাত্রলীগ, যুবলীগ কর্মীদের উপর হামলা করলে সংঘর্ষ বাধে। বঙ্গবন্ধু মেডিকেলে আক্রমণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা বিএনপি জামায়াতের কর্মীরা আগুন ধরিয়ে দেয়, গাড়ি ভাঙচুর করে, ভবনেও ভাঙচুর চালায় তারা। এ সময় বিভিন্ন ওয়ার্ডে ঢুকে চিকিৎসকদের বের করে দেয় আন্দোলনকারীরা। দেশীয় অস্ত্রের পাশাপাশি পেট্রোল, ডিজেল, গান পাউডার ও লাঠি দেখা গেছে তাদের হাতে। গুলিও চালায়, ককটেল নিক্ষেপ করে তারা। পুরান ঢাকার সিএমএম আদালতেও হামলা হয়। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে ছাত্র আন্দোলনের ব্যানারে নামা বিএনপি জামায়াতের কর্মীরা। বাংলা মোটর, কারওয়ান বাজারে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ কর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হামলা চালিয়ে কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ভেঙে ফেলার চেষ্টা করে। হামলা চালায় বিভিন্ন স্থাপনায়। এ সময় দুই পক্ষ বারবার মুখোমুখি হয়। কারওয়ান বাজার সার্কফুয়ারা মোড়ে রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের 2 সদস্য সহ 3 জন গুলিবিদ্ধ হন। পুলিশ বক্সেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুক্ষণ আগে যে রণক্ষেত্র পরিণত হয়েছিল সেই অবস্থানটাই এই মুহূর্তে নেই। এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী এবং সমর্থকরা আছে তারাই এই মুহূর্তে এই কারওয়ান বাজার এলাকায় অবস্থান নিয়েছে। রায় সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুরো এলাকা জুড়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরি স্কুল ও আশেপাশের এলাকায় ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। ধানমন্ডি 27 নম্বর সড়কে মিছিল সমাবেশের জন্য অবস্থান নেওয়ার চেষ্টা করে ছাত্র আন্দোলনের ব্যানারে নামা কর্মীরা, তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ায় পালিয়ে যায়। জিগাতলায় আব্দুল্লাহ সিদ্দিকী নামে এক আন্দোলনকারী নিহত হন। উত্তরার আজমপুরে ছাত্র আন্দোলনের নামে বিএনপি জামায়াতের কর্মীরা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়, ভাঙচুর চালায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আগুন ধরিয়ে দেয় পুলিশ বক্সে। এ সময় সংঘর্ষে নিহত হন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় তারা। এছাড়া সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, তেজগাঁও, যাত্রাবাড়ি, ফার্মগেট, পান্থপথ এলাকায় অবস্থান নেয় তারা। তবে ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা মিছিল সমাবেশ শুরু করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, হয় সংঘর্ষ, ককটেল নিক্ষেপ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা বিএনপি জামায়াতের কর্মীরা অসহযোগ আন্দোলনের নামে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সহিংসতা চালায়। আন্দোলনকারীরা হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে ও আগুন দেয়। সহিংসতায় 17 জন নিহত, পুলিশ ও সাংবাদিক সহ আহত হয়েছেন অনেকেই। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সকাল থেকেই মুন্সিগঞ্জে আন্দোলনকারীদের সহিংসতায় নিহত হন 2 জন, আহত হন বেশ কয়েকজন। মাগুরায় আন্দোলনকারীদের বিক্ষোভের সময় সহিংসতায় নিহত হন 3 জন। সিরাজগঞ্জে 2 জন নিহত, আহত হন সাংবাদিক সহ 25 জন। রংপুরে পরশুরাম থানা আওয়ামী লীগ নেতা হারাধন রায় ও 2 যুবলীগ কর্মী ও অজ্ঞাত 1 জন সহ নিহত হন 4 জন। সে সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন 21 টেলিভিশনের ক্যামেরা পার্সন সহ 5 সাংবাদিক। বগুড়ার সহিংসতায় নিহত হন 2 জন, পাবনায় নিহত হয়েছেন 3 জন। কুমিল্লার দেবিদ্বারে সহিংসতায় নিহত হন 1 জন, আহত 30 জন। এছাড়া মানিকগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বগুড়ায় ভূমি অফিস সহ বিভিন্ন দোকানপাটে আন্দোলনকারীরা আগুন দেয়, সে সময় আহত হন কয়েকজন। খুলনা বিজ্ঞাপন মোড়ে আন্দোলনকারীরা সহিংসতা চালায়। নারায়ণগঞ্জের মদনপুরে পুলিশের পিকআপ ভ্যানে আগুন দেয় এবং জেলা পরিষদ ভবন ও রাইফেল ক্লাব ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। চট্টগ্রামে সারাদিনই থেমে থেমে সহিংসতা চালায় আন্দোলনকারীরা, আহত অর্ধ শতাধিক। সিরাজগঞ্জে 2টি থানা ভাঙচুর এবং এমপি চয়ন ইসলামের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। গাজীপুরের চন্দ্রাতে পুলিশ বক্স ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বনশ্রী ডলির ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় আন্দোলনকারীদের হামলায় 13 পুলিশ সহ নিহত হয়েছে অনেকে। কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় 1 পুলিশ সদস্যকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশ সদর দফতর। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় 13 জন পুলিশ সদস্য নিহত হয়। পুলিশ সদর দফতর এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয়রা জানান, দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা কর্মীরা পুলিশ সদস্যদের হত্যা করে। এদিকে কুমিল্লার ইলিয়টগঞ্জে হাইওয়ে থানার 1 পুলিশ সদস্যকে হত্যা করে দুর্বৃত্তরা। সাম্প্রতিক সহিংসতায় সাংবাদিক হত্যার বিচার এবং সহিংসতা ও নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্তভোগী গণমাধ্যম। আকবর হোসেন সুমন জানাচ্ছেন বিস্তারিত। কারওয়ান বাজার সার্ক ফোয়ারা চত্বর, গোলাকৃতি এই মানববন্ধন দেশ জুড়ে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে। কলম সৈনিকদের কথা স্পষ্ট, গণমাধ্যম কারো প্রতিপক্ষ নয়, বরং সমাজের এবং রাষ্ট্রের পরিপূরক। ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা বাসায় থাকি, তখন আমরা সাংবাদিক না, তখন আমরা একটা পরিবারের অংশ। সেই পরিবারের অংশ থাকা অবস্থায় আমরা সাংবাদিকতা করার সময় যেরকম একটা মানসিক দুর্বিষহ অবস্থায় আসে, সেই দুর্বিষহ অবস্থায় আমরা পরিবারে ফেরত যাই এবং সেখানে আমাদের প্রভাব পড়ছে। সবকিছু একটা সীমা আছে। আপনি দালালি করবেন, আপনি গুপ্তচর হিসেবে থাকবেন আমাদের এখানে, সেটা হবে না। সাংবাদিকদের যারা আহত নিহত করেছেন তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা সকলের অধিকার প্রতিষ্ঠা করে এই দেশে শান্তিপূর্ণভাবে বাঁচব, সম্মানের সাথে সামনে এগিয়ে যাব। কিন্তু সেই আমাদের সেই আশাকে যারা প্রশ্নবিদ্ধ করছে, আমরা তাদের সুযোগ করে দিব। পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং সহিংস হামলার প্রতিবাদ উচ্চারিত হয় মানববন্ধনে। আন্দোলন কর্মসূচিতে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই 4 সহকর্মীর হত্যার বিচার চাই। আপনারা যদি এই ধরনের অপতৎপরতা অব্যাহত রাখেন, তাহলে আমরা আমাদের কাজকর্ম বন্ধ করে দিয়ে আমরাও রাজপথে বসে থাকব। যারা আমাদের মিডিয়ার উপরে আঘাত আনছে, যারা মিডিয়ার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছে, সাংবাদিকদের হত্যা করছে, তারা গণদুশমন। আরেক দল গণদুশমন হলো যারা আন্দোলনের নামে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। শান্তিপূর্ণ আলোচনায় সমাধান হোক, গণতন্ত্র ফিরে আসুক স্বমহিমায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনে গুলি না চালানোর রিট পর্যবেক্ষণ সহ সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। কেউ আইন লঙ্ঘন করলে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও এরপর গুলি ব্যবহার করতে পারে। যদি কোনো দাঙ্গা না হয় তবে প্রাণঘাতী গুলি ব্যবহার করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আর্য। আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে মুক্তির নির্দেশনা চেয়ে গত 29 জুলাই রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। রোববার শুনানি শেষে পর্যবেক্ষণ সহ রিটটি সরাসরি খারিজ করে দেন আদালত। সামারিলি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ সরাসরি এটা খারিজ হয়ে গেছে। তবে আদালত কয়েকটি
নির্দেশন অবজারভেশন দিয়েছেন, নট নির্দেশনা, ওনাদের পর্যবেক্ষণ যেটা করছেন সেইটা আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী তা প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে। যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়, অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না। রায়ের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এক দফা দাবির উদ্দেশ্য বাস্তবায়ন করতেই রিটকারীরা আদালতে এসেছে। তবে রিটকারী আইনজীবীরা বলছেন, আন্দোলন বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই আদালতের কাছে। রাজনৈতিক বক্তব্য সেটাকে আমরা আদালতে দিব না, ওনাদের উদ্দেশ্যটা আমাদের জানাতে হবে না। আমরা আদালতকে জানিয়েছি যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন, একজন বলছেন, আরেকজন বলছেন তুমি কবে বাংলা তুমি কবে যাবা। এই যে কথাগুলো, এগুলো তো এই যে ওনাদের যে এগুলো তো সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন, সেটা দেখালাম। ওনারা কোনো বোনাফাইড ভাবে আসেন নাই। এটি সম্পূর্ণ ভুল একটি কথা। মানুষকে নিয়ে বাঁচানোর জন্য যদি কোনো পিটিশন করা হয় সেটা কখনো রাজনীতি হয় না। পর্যবেক্ষণে আরও বলা হয়, দেশের সংবিধানের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ ও জনসভায় অংশগ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। অর্থাৎ এখানে যেগুলো আছে যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়। দায়িত্ব পালনে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মানব মর্যাদাকে সম্মান সুরক্ষা করবে, সব ব্যক্তির মানবাধিকার বজায় ও সমুন্নত রাখবে দায়িত্ব পালনের সময়, এমন পর্যবেক্ষণ দেন আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান ইউনূসের আইনজীবী। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এনবিআরের 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রোববার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে গত 11 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর ফাঁকির মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। ট্যাক্স দিছে গ্রামীণ ইয়েটা কেটে রাখা হয়েছে গ্রামীণ টেলিকমের থেকে, উনি বলছেন ওনাকে আর ফার্দার ট্যাক্স দিতে হবে না। কিন্তু এটা তো তা হবে না। আপনি যদি একটা ডিভিডেন্ড পান, সেই ডিভিডেন্ডের থেকে যদি আমার পাওনা থাকে, আমাকে যদি আপনি দেন, সেটা তো আমার তখন তো পাওনা হয়ে গেল, আমি লাভ হলো। কিন্তু আজকে কোর্ট এই সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টার কনসেন্ট এটা না মেনেই আজকে রায়টা দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আপিল করব। মহামান্য বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ফেনীতে 3 নদীর বাঁধে 11টি ভাঙন, 80 গ্রাম প্লাবিত, পরশুরামের সাথে সড়কে বন্ধ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, আগুন লাগানোর ঘটনায় মাদারীপুরে ক্ষতিগ্রস্ত হয় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা সহ যানবাহন। জেলা প্রশাসন জানায় হামলায় ক্ষতি হয়েছে প্রায় 40 কোটি টাকা। এসব ঘটনায় এখন পর্যন্ত 11টি মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে ভর করে তাণ্ডব হয়েছে মাদারীপুরেও। গেল 18 ও 19 জুলাই সহিংসতায় সরকারি বেসরকারি অন্তত 10 প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রাণ হারায় 3 শিক্ষার্থী, আহত হয় শতাধিক আন্দোলনকারী। দুর্বৃত্তরা হামলা করে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা আওয়ামী লীগ অফিস, জেলা মহিলা সংস্থা, নতুন বাসস্ট্যান্ড সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায়। আগুন লাগিয়ে দেয়া হয় পুরানবাজার 1 নম্বর পুলিশ ফাঁড়ি, পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, মাদারীপুর 2 আসনের এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের মালিকানাধীন পেট্রোল পাম্প, 32টি বাস, 3টি ট্রাক। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। দুষ্কৃতকারী আমাদের ডিপোতে হামলা করে এবং বাস ডিপোতে হামলা করে, সার্বিক ফিলিং স্টেশনে হামলা করে। সরকার আমাদের দিকে সুদৃষ্টি দেখ, আমরা যারা কর্মরত ছিলাম কর্মহীন হয়ে পড়েছি, যাতে আমরা আবার পুনরায়
কর্মে ফিরে যেতে পারি। এই ধরনের নিকার কাজ আমার মনে হয় মাদারীপুর এই 40-50 বছরের ভিতরে এগুলো কোনোদিন ঘটে নাই। সারা বাংলাদেশে যে এই ধরনের তাণ্ডব চালানো হয়েছে এটা আমাদের কারোরই কাম্য না। সুশীল সমাজ বলছেন, আন্দোলনকে পুঁজি করে পরিবেশ অশান্ত করাই ছিল দুর্বৃত্তদের উদ্দেশ্য। শিক্ষাঙ্গনে শান্তিময় এবং সুন্দর পরিবেশ ফিরে আসা উচিত শিক্ষার জন্য, রাষ্ট্রের জন্য, এবং রাষ্ট্রে এই ধরনের কোনো রাষ্ট্রীয় ক্ষতিকর অবস্থা সৃষ্টি হোক এটা কখনোই আমরা কামনা করি না। অছাত্র বা বাংলাদেশে যারা তথাকথিত দেশকে নৈরাজ্যের পথে টেনে নিয়ে গিয়েছিল, ঠিক তারা এই ছাত্র সংগঠনের ভিতরে ঢুকে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটিয়েছে, স্বাধীনতা বিরোধীরা যে ক্ষয়ক্ষতি পূর্বেও করেছে, এইবার সর্বশেষ কোটা আন্দোলনের ছাত্রদের সাথে দেখলাম যে সেই ইস্যু বা সেই প্রক্রিয়ায় বাংলাদেশের ধ্বংস হয়েছে সেটা কল্পনা অতীত। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেশি বিদেশি একটি কুচক্রী মহল এই হামলা ঘটিয়েছে দাবি পৌর মেয়রের। এই অঞ্চলের মানুষ এই সরকারের প্রতি সন্তুষ্ট, তারপরও কিভাবে এলাকার এই অঞ্চলে এই বিস্ফোরণটা তৈরি হয়েছে, এটা কোত্থেকে আসলো, এই বিষয়ই এখন আমাদের প্রশ্ন। পুলিশ জানায়, ইন্ধনদাতাদের ইতিমধ্যে শনাক্ত করে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যের ভিত্তিতে আমরা আসামিদেরকে গ্রেফতার করছি এবং এই সমস্ত ঘটনায় যারা ইন্ধন দিয়েছে পিছন থেকে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 40 কোটি 8 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। মাদারীপুরে সর্বমোট প্রায় 40 কোটি 8,50,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর ভিতরে স্থাপনা এবং যানবাহন উভয়ই রয়েছে। আর ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। স্বাভাবিক মানুষ এইভাবে করতে পারে না, যানবাহন দিয়ে জনগণ চলাচল করতে, আজকে এটা যে একটা প্রতিহিংসার চিহ্ন, এতে কোনো সন্দেহ নেই। ভবিষ্যতে দুর্বৃত্তরা এভাবে তাণ্ডব চালাতে না পারে সেজন্য সতর্ক থাকার কথাও বলেন মন্ত্রী। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর তীর রক্ষা বাঁধের 11টি পয়েন্ট ভেঙে 3 উপজেলার 80টি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী পরশুরাম সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় পানিবন্দী হয়ে পড়েছে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার 3 উপজেলার কয়েক হাজার পরিবার। জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার জানান, দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার প্রস্তুত রয়েছে। শোকাবহ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নীল নকশা করা হয় কুমিল্লায়। পল্লী উন্নয়ন একাডেমি থেকেই দেশি বিদেশি সব ষড়যন্ত্রে 15ই আগস্টকে বেছে নেয় হত্যাকারীরা। হেনরি কিসিঞ্জার থেকে পাকিস্তান আর সেখান থেকে কুমিল্লায় হত্যাকাণ্ডের জাল বুনতে থাকেন মোশতাক, তাহের, চাষিগং। বিশিষ্টজনেরা বলছেন, 15ই আগস্টের আগে পরের সব ঘটনা উন্মোচনে তদন্ত কমিশন গঠন করতে হবে, জানাচ্ছেন আদিত্য মামুন। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় বাংলাদেশের মহান স্থপতিকে হত্যার ঘটনায় স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব। মুজিবনগর সরকারি ঘাপটি মেরে থাকা 71-এর পরাজিত অপশক্তির দীর্ঘদিনের ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটে 15 আগস্টে। বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ড বিপথগামী সেনা কর্মকর্তাদের আকস্মিক আক্রমণ ছিল না, বরং স্বাধীন দেশকে বিপদে ফেলার গভীর ষড়যন্ত্রের বাস্তবায়ন এবং জিয়া মুস্তাকের ক্ষমতায় আসার সিঁড়ি। কুমিল্লা বার্ডে খন্দকার মুশতাকের যাওয়া আসা, একজন মন্ত্রী তার কুমিল্লা বার্ডে কেন যেতে হবে? কুমিল্লা বার্ডে যেতে হবে এই কারণে যে সেখানে মাহবুবুল আলম চাষি এবং তারা মিলে সেখানে ষড়যন্ত্র করছে। তারপরে এই হত্যাকারীরা তো দেশ শাসন করেছে। কেবল কুমিল্লার বার্ডে নয়, পুরাতন এয়ারপোর্ট বালুরঘাটে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। 1974 সালে কিসিঞ্জার এবং জুলফিকার আলী ভুট্টোর বাংলাদেশ সফরের পরেই আরও রসদ পায় হত্যাকারীরা। হেনরি কিসিঞ্জার যখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল একটা সংবর্ধনায় উপস্থিত, তখন জানা যায় যে সেখানে অল্প সময় হলো খন্দকার মুশতাক
তখন সে বাণিজ্য মন্ত্রী, সে দেখা করে। পাকিস্তান সরকারের পররাষ্ট্র দপ্তরের হয়ে আমেরিকায় কাজ করা মাহবুবুল আলম চাষী 1971 সালে কলকাতায় তাহিরউদ্দিন ঠাকুর এবং খন্দকার মোস্তাকের সাথে মুজিবনগর সরকারে কাজ করে। স্বাধীনতার পর ডেপুটি স্টাফ অব আর্মি জেনারেল জিয়াউর রহমানের সাথে আঁতাত করে। একজন সিনিয়র সেনা অফিসার আমাদেরকে বুদ্ধি এবং পরামর্শ দিচ্ছেন। কৌশলগত কারণে ওই অফিসার নিজেকে এক্সপোজ করতে পারছেন। এক্সপোজ কোনো বড় কথা নয়, বড় কথা হলো তিনি আমাদের মাস্টার প্ল্যানার, উনাকে কুর্মিশ 14 আগস্ট রাতেও কিন্তু কর্মীটোলা সেই নির্মীয়মান বিমানবন্দরে বসে সেনা সদস্যরা তাদের কর্মপন্থা ঠিক করে যে কে কোথায় যাবে, কে শেখ ফজলুল হক মনির বাসায় যাবে, কে বঙ্গবন্ধুর 32 নম্বর বাসভবনে যাবে। জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের হত্যাই শুধু নয়, এই হত্যা বাংলাদেশকেই হত্যার নামান্তর বলে মনে করেন এই বিশ্লেষক। কারণ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কিন্তু একজন ব্যক্তির হত্যাকাণ্ড নয়, তিনি সরকার প্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, একই সাথে তিনি জাতির জনক, এই দেশটিকে তিনি প্রতিষ্ঠা করেছেন। এটি কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। ইন্ডেমনিটি বিলদাতা সহ 15 আগস্ট ষড়যন্ত্রের ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবিও জানান তিনি। আমি আশা করব যে অন্ততপক্ষে অতি দ্রুত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র উন্মোচিত করে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা হোক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি, যখন ফিরছি তখন থাকছে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা, নিজ নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। স্বাভাবিক ছন্দে ফিরেছে মোংলা বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। ইন্টারনেট চালু হওয়ায় পুরোদমে চলছে কাস্টমস হাউসের শুল্কায়ন। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতায় ব্যাহত হয়েছিল বন্দরের প্রায় সব কার্যক্রম। প্রায় 100 কোটি টাকা ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, কমে রাজস্ব আদায়ও। মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতায় বন্ধ ছিল ইন্টারনেট সেবা। এতে মংলা বন্দরে অন্যান্য কার্যক্রম চললেও পণ্যের শুল্কায়ন হয়নি। দৈনিক 16 কোটি টাকা রাজস্ব হারায় কাস্টমস হাউস। তবে ইন্টারনেট সেবা চালু হওয়ায় ফের স্বাভাবিক অবস্থায় ফিরেছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। ইন্টারনেট সেবাটা ফুল ফ্লেজ চালু হয় তখন থেকে আবার আমরা নিয়মিত শুল্কায়নগুলো শুরু করি এবং যে পেন্ডিং যে শুল্কায়নগুলো ছিল সেগুলো আমরা সমাপ্ত করি। আমদানি হওয়া রিকন্ডিশন গাড়ি ও অন্যান্য পণ্য সময় মতো খালাস না হয় ক্ষতির মুখে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। দুটো বন্দরে, চট্টগ্রাম এবং মংলা বন্দরে কিন্তু আপনারা জানেন প্রায় 4000 থেকে বেশি গাড়ি কিন্তু জমে আছে বন্দরে। এখন আমরা ওই অর্থ পেলে রেজিস্ট্রেশন করে আমাদের ক্রেতাদের থেকে সেই অর্থ দিয়ে কিন্তু আমরা গাড়িগুলো ছাড় করাতে পারি। আমাদের একটি 50,000 মেট্রিক টন স্টোন শিপস আমরা করেছি, এলসি করেছিলাম। সেইটার জন্য জাহাজ আমরা পাইনি, কারণ জাহাজ না পাওয়ার কারণে এলসিটা আমাদের একেবারে পর্যায়ে চলে গেছে, মানে ফরফিট হয়ে যাওয়ার মতো, কারণ কি আমরা যোগাযোগ করতে পারিনি। বন্দর কর্তৃপক্ষ জানায় আমদানি রপ্তানি কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা দিতে সবসময় প্রস্তুত তারা। আমদানিকারক যদি আসতো তাহলে কিন্তু আমরা পণ্য ডেলিভারি দিতে পারতাম। বন্দর ব্যবহারকারী গাড়ি খালাস করতে আসতো তাহলে আমরা কিন্তু প্রস্তুত ছিলাম। পরবর্তীতে দেখেছেন এখন কিন্তু পুলিশ এসকর্টে কিন্তু আমাদের মালামাল কিন্তু ইতিমধ্যে যাচ্ছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এমন সহিংস পরিস্থিতি আর দেখতে চান না বন্দর ব্যবহারকারীরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নাশকতাকারীরা শিক্ষার্থী নয় বললেন প্রধানমন্ত্রী। শক্ত খাতে দমনে দেশবাসীর প্রতি আহ্বান। সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ, 3 দিনের সাধারণ ছুটি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের জমায়েত, সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ। সরাসরি গুলি না করার রিট খারিজ, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার নির্দেশ। কর ফাঁকির 666 কোটি টাকা ডক্টর ইউনূসকে দিতেই হবে, রিট খারিজ।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল।